গুড আফটারনুন সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমিও খুব ভালো আছি। আসলে তোমাদেরকে দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। তোমরা সবাই খুব ভালো আছো তো? আচ্ছা, তোমাদের পড়াশোনা কেমন চলছে সবার? খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, সবাই তো খুব ভালো বলে। তো আমি দেখি তোমরা বিগত যে অধ্যায় সম্পর্কে আমরা কয়েকদিন ধরে আলোচনা করেছি, সেই অধ্যায় সম্পর্কে আজকে আমরা একটু কি বলবো, রিপিট করব, রিপিটেশন আলোচনা। অর্থাৎ সে আলোচনাটা শুধুমাত্র যে রিপিটেশন আলোচনা সেটাও নয়। আমরা কয়েকটা বই থেকে যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা একত্রিত করেছি, মানে আমি করেছি, একত্রিত করে সেখান থেকে আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব, এবং তোমরা যদি সবাই বলতে পারো তো সেটা খুবই ভালো হবে আমার কাছে, যে তোমরা তাহলে এই অধ্যায়টা খুব ভালোভাবে জেনেছো, বুঝেছো। আর যেগুলো তোমরা বলতে পারবে না তার সঠিক উত্তর আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। এবং আমি তোমাদের সকলকে একটা কথা আবার বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে এই প্রশ্ন উত্তরগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলো আমি মুখে বলবো সেগুলো সাথে সাথে তোমরা খাতায় লিখে নেবে। উত্তর জানলে অবশ্যই উত্তর বলে ক্লাসের সবাইকে সাহায্য করবে, নিজেরও ভালো মূল্যায়ন হবে। আর যেগুলো বলতে পারবে না সেগুলো তো আমি আছি, আমি নির্দিষ্ট করে সঠিক উত্তরটা বলবো। ঠিক আছে? তো সবাই একটু তাহলে মনোযোগ সহকারে শুনবে। এগুলো কিন্তু হলে তোমাদেরই ভালো, এবং একটা প্রশ্নোত্তর প্রতিযোগিতাও করা হয়ে যায়, যে কে কতটা বা কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা আজকের প্রথম অংশে মূলত আমরা আজকে আলোচনা করব কি বলতো, ভেরি গুড, সংক্ষিপ্ত উত্তর, যেটাকে আমরা কি বলি, মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেটাকে আমরা এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বলি। চারটি অপশান থাকে, সেই চারটি অপশান থেকে সঠিক উত্তরটি আমরা বেছে নিয়ে লিখে নেব। ঠিক আছে? এইটা হচ্ছে মাল্টিপল চয়েস। আর আমরা এর সঙ্গে আলোচনা করব বাম স্তম্ভ মেলাও এবং ডান স্তম্ভ মেলাও, এইটা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আমরা বলতো বিগত কয়েকটি দিন ধরে আমরা কোন অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি? আমরা বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করেছি। এই বায়ুমণ্ডলের কটা অংশ আমরা মূলত বিশেষ মূল পর্ব আলোচনা করেছি? আমরা বায়ুমণ্ডলের সমুদ্র স্রোত আর তার সাথে জোয়ার ভাটা, তাই তো, এইগুলো সম্পর্কে আলোচনা করেছি। তোমরা বলো তো, সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত সম্পর্কে আমরা কি কি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি? দেখি কার কার মনে আছে। তাহলে সেইখান থেকে প্রশ্নগুলো তোমাদের বলতে বা বুঝতে কিন্তু বেশ সুবিধা হবে। হ্যাঁ, একদম ঠিক, সমুদ্র স্রোতের ধারণা আমরা জেনেছি, যে সমুদ্র স্রোত কাকে বলা হচ্ছে, তাই তো। একটা অনুভূমিক নির্দিষ্ট দিকে, সমুদ্রের জলের ওপর নির্দিষ্ট দিকে একটা একমুখী অনুভূমিক প্রবাহ, এই সমুদ্র স্রোত। এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং এই সমুদ্র স্রোতের সাথে সমুদ্র তরঙ্গ এর একটা পার্থক্য জেনেছি, যে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ কি একই জিনিস? একই জিনিস নয়, সেটা আমরা জেনেছি। আর কি জেনেছি? সমুদ্র স্রোতের প্রকৃতি, যে সমুদ্র স্রোত কি কি ধরনের হয়, উষ্ণ সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত, জেনেছি তো। আচ্ছা, এর সঙ্গে আমরা জেনেছি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, অর্থাৎ কোন কোন কারণের জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হয়, বা একটা এই যে একমুখী অনুভূমিক প্রবাহ বললাম, এই একমুখী অনুভূমিক প্রবাহটি
কিভাবে সমুদ্রের একটি প্রান্ত থেকে অপর প্রান্তে তার প্রবাহ লক্ষ্য করা যায় সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি বা জেনেছি, তাই না? আচ্ছা, এটা সমুদ্র সৃষ্টির কারণ এবং সমুদ্র স্রোতের প্রভাব জেনেছি আমরা, যে সমুদ্র স্রোত আমাদের স্থলভাগে কিভাবে প্রভাব বিস্তার করে, এবং শুধু স্থলভাগেই নয়, আমরা এই বসবাসকারী মানুষ হিসাবে এই সমুদ্রের ওপর তো আমরাও নির্ভরশীল, তাই না? তাই সেইগুলো আমরা কিভাবে তার থেকে সাহায্য পেতে পারি বা অসুবিধা আমরা করতে পারি সেগুলো আমরা আলোচনা করেছি। সমুদ্র স্রোত কিভাবে বিভিন্ন উপকূলে তার জলবায়ুর পরিবর্তন ঘটাতে সাহায্য করে, উষ্ণতার পরিবর্তন ঘটাতে সাহায্য করে, সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। কি করেছি তো? একটু একটু মনে পড়ছে কি? আচ্ছা, অনেকের আবার খুব ভালোভাবে মনে আছে, তার মানে সে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়েছে, টেক্সট বইটি সে মনে রেখেছে। এর সাথে আমরা আর কি পড়েছি? জোয়ার ভাটা। জোয়ার ভাটা কাকে বলা হয়, জোয়ার কাকে বলা হচ্ছে, ভাটা কাকে বলা হচ্ছে, এই জোয়ার ভাটা কেন তৈরি হয়, কেন জোয়ার ভাটা হয়, মূলত কারণ কি জোয়ার ভাটার? হ্যাঁ, ঠিকই বলেছো, একটা চন্দ্র এবং সূর্যের তার মহাকর্ষ শক্তির কারণ, আর একটা রয়েছে যে পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি, তাই তো? আচ্ছা, জোয়ার ভাটার সাথে সমুদ্র স্রোতের পার্থক্য আমরা জেনেছি, ভাটা কিভাবে হয় সেটা জেনেছি, এবং এই জোয়ার ভাটার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি, যে মুখ্য জোয়ার কখন হয়, গৌণ জোয়ার কখন হয়, ভরা জোয়ার কখন হয়, আবার এই ভরা জোয়ারের মধ্যে দুরকম ভাগ রয়েছে। পূর্ণিমা তিথিতে একটি অবস্থানের জন্য একটা শক্তিশালী, আবার অমাবস্যার দিনে বেশি শক্তিশালী জোয়ার হয়, মরা কটাল দেখেছি। জোয়ার ভাটার সময়ের ব্যবধান, কেন প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে জোয়ার ভাটা পরিলক্ষিত হয় না বা লক্ষ্য করা যায় না, সে সম্পর্কে জেনেছি আমরা, তাই তো? সিজিগি কি জেনেছি, অ্যাপোজি বা পেরিজি এগুলোও জেনেছি আমরা। তার সাথে জেনেছি আমরা একটু নতুনত্ব বিষয়, যেটা বান ডাকা বলা হয়। কোথায় দেখা যায় বলো তো এই বান ডাকা? একদম ঠিক, আমাদের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে দেখা যায়, আবার অ্যামাজনেও দেখা যায়, ইংল্যান্ডের টেমস নদীতেও দেখা যায়। আর আর কি পড়েছি? আর পড়েছি আমরা জোয়ার ভাটার সুফল এবং কুফল। জোয়ার ভাটা আমাদের মানব জীবনে কিভাবে পজিটিভ দিকগুলো লক্ষ্য করা যায়, আর প্রত্যেকটা জিনিসেরই যেমন সুফল রয়েছে, তার কুফলও আমরা লক্ষ্য করতে পারি, কি কি অসুবিধা আমাদেরকে পড়তে হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এই যে যতগুলো সাবটপিক বা ছোট ছোট বললাম, অংশ বললাম, এইগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কি করেছি তো? আচ্ছা, এমন কোনো টপিক কি আমি যেটা পড়াইনি, তোমাদের সঙ্গে আলোচনা করিনি, কিন্তু আমি বলে ফেলেছি, এমন কোনো টপিক কি আছে? নেই। তাহলে আমরা এতদিন যা কিছু আলোচনা করেছি, আজকে তার মূল্যায়ন করব, দেখব এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষার জন্য আসতে পারে, বা কি কি প্রশ্ন তোমাদের জন্য ভালো, তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের আরো ভালোভাবে ধারণা দেওয়ার জন্য আজকে আমরা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। ঠিক আছে? এবং আমি যে প্রশ্ন বা তোমরা যে প্রশ্নটা শুনবে, লিখবে, যদি কারোর কোথাও সমস্যা হয় বলতেই পারো, তোমার মনে হতেই পারে যে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরটা স্যার এইরকম হতে পারতো বা এরকম হতে পারে, সেটা কিন্তু আমাকে জানাবে, কারণ আমিও টেক্সট বই থেকেই প্রশ্নগুলো তুলেছি এবং আমার যেটা সঠিক মনে হচ্ছে সঠিক উত্তরটাই, কিন্তু যদি তোমাদের মনে হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে চলো আজকের আমরা প্রশ্নোত্তর পর্ব আলোচনা শুরু করি আজকের জন্য।
তো এই অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, বায়ুমণ্ডল আর প্রশ্নোত্তর আলোচনার আজকে প্রথম পার্ট। কেন প্রথম পার্ট বললাম বলো তো? ঠিক বলেছো, পরবর্তী অংশে আমরা যে বিভিন্ন এক কথায় উত্তর দেওয়া এবং শূন্যস্থান পূরণ করা যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো প্রশ্নোত্তর আলোচনা শুরু করি আমরা। আচ্ছা, সবাই কিন্তু বারবার বলছি প্রশ্নগুলো একটু ভালোভাবে খাতায় লিখে নেবে, যাতে ইন ফিউচারে যে কোনো টাইমে যে কোনো সময়ে তোমরা এই প্রশ্নগুলো বা পরীক্ষার সময়ে প্রশ্নগুলোকে তোমরা একটু সামনে রেখে পড়তে পারো, দেখতে পারো, তোমাদের সুবিধা হবে। এছাড়াও বিভিন্ন যে টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপার থেকেও আমরা কিন্তু প্রশ্ন সলভ করতে পারি, এবং এই প্রশ্নগুলো তোমাদের যদি রেডি করা থাকে তাহলে আশা করি তোমাদের এই বিষয় মানে এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা দাঁড়াবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এবং প্রতিটি প্রশ্নের মান থাকে 1 নাম্বার করে। প্রথম যে প্রশ্নটা সেটা রয়েছে, ভালো করে প্রশ্নগুলো পড়বে, আমি যেগুলো বলছি শুনবে, যদি অসুবিধা হয় আবার আমাকে জিজ্ঞাসা করবে, তারপরে সঠিক উত্তরটা দেবে। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় কত ঘন্টা? 2 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা? তোমাদের সঠিক উত্তর কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, এখানে একটা ঠিকই বলেছো যে এখানে মুখ্য জোয়ার বা গৌণ জোয়ার বা ভাটা কার কথা বলা হয়েছে। আমি যদি মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভাটা যাই কিছু বলি না কেন, প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট স্থায়িত্বকাল রয়েছে। এটা কত বলো তো? একদম ঠিক বলেছো, 6 ঘন্টা। এটাই হচ্ছে একদম সঠিক উত্তর, 6 ঘন্টা। কেন 6 ঘন্টা? কারণ আমি জাস্ট বেশি কিছু না বলে এইটা একটু মনে করিয়ে দিই তোমাদের, যে আজকে যদি কোনো একটা স্থানে, যে নির্দিষ্ট স্থানে জোয়ার হয়েছে, কাল যদি সেই নির্দিষ্ট স্থানে জোয়ার হতে হয় এবং চাঁদের ঠিক সামনে এবং পৃথিবীর যে অংশটায় জোয়ার আমি কথা বলছি, এই নির্দিষ্ট স্থানটা চাঁদের সামনে আসতে সময় লাগে 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড, তাই তো? এই 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড, এটা আমি যদি মুখ্য জোয়ার ধরি, বিপরীত স্থানে কি হয়? গৌণ জোয়ার। ভেরি গুড। তাহলে গৌণ জোয়ার, তাহলে এই 24 ঘন্টা 48 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12 ঘন্টা 24 মিনিট দাঁড়ায়। তাহলে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের সময় ব্যবধান দাঁড়ালো ওটা। এবার বলছে জোয়ার ভাটা, তাহলে জোয়ার ভাটা আমরা কোথায় দেখেছি? জোয়ারের ঠিক সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি স্থানে ভাটা লক্ষ্য করা যায়, তাই তো? সেখানটায় তাহলে কি হয়? সেখানটাতে হয় ভাটা, এবং সেখানটা যদি নির্ণয় করতে যাই আমরা, তাহলে 12 ঘন্টা 24 মিনিটকে যদি 2 দিয়ে আবার ভাগ করি, তাহলে কি দাঁড়ায় সেটা? সেটা আবার দাঁড়ায় যে তোমার 6 ঘন্টা 12 মিনিট, তাই তো? তাহলে 6 ঘন্টায় দাঁড়াচ্ছে প্রায়। এবং আমরা এই প্রশ্নের উত্তরটাও আলোচনা করেছি, কেন পৃথিবীর প্রত্যেকটা স্থানে প্রত্যেক দিন 2 বার জোয়ার আর 2 বার ভাটা লক্ষ্য করা যায়। তাহলে আমি পূর্ণ সংখ্যা যদি 24 ঘন্টায় ধরি, 6 ঘন্টা ধরে যদি অলমোস্ট 6 ঘন্টা 12 মিনিট করে হয়, তাহলে কি হচ্ছে? 24কে 2 2 4, 4 দিয়ে 6কে, এই 24কে ভাগ করলে কত হয়? 6 ঘন্টা করে দাঁড়াচ্ছে প্রায় প্রত্যেকটা অংশ, জোয়ার অথবা ভাটা। ঠিক আছে, আচ্ছা। শীতল ক্যালিফোর্নিয়া স্রোত কোথায় দেখা যায়? কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? বলো, শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। এখানটাতে যদি আমার নির্দিষ্ট উপকূল অঞ্চল ধরে বলে দেয়, তাহলে কিন্তু আমাকে পৃথিবীর যে ম্যাপটি রয়েছে সেটা আমাকে মাথায় রাখতে হবে। এই ক্যালিফোর্নিয়া কোথায় রয়েছে? উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে। কোন প্রান্তে রয়েছে?
উত্তর আমেরিকা মহাদেশের একদম পশ্চিম প্রান্তে রয়েছে ক্যালিফোর্নিয়া। পশ্চিম প্রান্তে কোন সাগর রয়েছে বলো? প্রশান্ত মহাসাগর। তাহলে উত্তর কি পেয়ে গেছো? উত্তর তোমার অপশন কি উত্তরের মধ্যে রয়েছে? রয়েছে প্রশান্ত মহাসাগর। পূর্ব দিকে কি আছে? আটলান্টিক মহাসাগর। তাহলে উত্তর পেলে? শীতল ক্যালিফোর্নিয়ার স্রোত কোথায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে। ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে কোন স্রোত থেকে? ঠিক আছে। ব্রাজিল কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের একদম দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে ব্রাজিল স্রোত। তো এই ব্রাজিল স্রোতটা কোন একটা স্রোত থেকে তার উৎপত্তি হয়েছে। সেটা কোন স্রোত থেকে উৎপত্তি হয়েছে? যেহেতু এটা দক্ষিণ অক্ষরেখার দিকে চলে গেছে, সেই জন্য আমরা একটা অপশন পেতে পারি যে দক্ষিণ। দেখো এখানে অপশন দিয়েছে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উত্তর সাগরীয় স্রোত আর নিরক্ষীয় প্রতিস্রোত। তাহলে আমার উত্তর হবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে এই ব্রাজিল স্রোতের উৎপত্তি হয়েছে। ঠিক আছে। 4 নাম্বার প্রশ্ন বলছে শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়-ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, অর্থাৎ কোন উপকূল অঞ্চলে এই দুটি স্রোতের মিলনস্থল লক্ষ্য করা যায়? ল্যাব্রাডর স্রোত আর বলা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। এই দুটি স্রোত যদি কোথাও মিলিত হয়, অর্থাৎ একটি শীতল আর একটি উষ্ণ, যখন মিলিত হচ্ছে তখন দুটো স্রোতের তাপমাত্রার পার্থক্যের জন্য সেখানে ঘন কুয়াশা বা ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হতে পারে। এবং সেটা কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? এখানে দেখো নিউ ফাউন্ডল্যান্ড বলা হয়েছে, গিনি উপকূল বলা হয়েছে, ফ্লোরিডা উপকূল বলা হয়েছে, পেরু উপকূল বলা হয়েছে। তাহলে আমরা জেনেছি যে শীতল ল্যাব্রাডর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত মিলনস্থলে কোথায় মিলনস্থল হয়? এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। তাহলে সঠিক উত্তর কি হলো? নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। মনে থাকবে। মরা কোটালের সময়ে, ভালো করে প্রশ্নটা আগে পড়ো। মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিতে কোন স্থানে অবস্থান করে? 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 90 ডিগ্রি আর বলা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, বা 120 ডিগ্রি, কোন একটা অপশন বলেছে। তা আমরা ভরা কোটাল দেখেছি। ভরা কোটালের সময় চন্দ্র সূর্য কোনো কি অবস্থান লক্ষ্য করা যায় আলাদাভাবে? একই অবস্থানেই লক্ষ্য করা যায়, সেই জন্য জল তুলনামূলকভাবে বেশি উত্থিত হয়। মরা কোটালের সময় কি হয়? চন্দ্র এবং সূর্য দুজনের দ্বন্দ্বের কারণে দুজনেই পৃথিবীকে তার নিজস্ব কেন্দ্রের দিকে আকর্ষিত করার চেষ্টা করে, সেই জন্য জল কোনো দিকেই বেশি উত্থিত হতে দেখা যায় না। জল জোয়ারের তুলনায় মানে স্বাভাবিকের তুলনায় 20% কম উত্থিত হয়, তাই তো, যেটাকে মরা জোয়ার বলা হয়। তো এখানটাতে অবস্থানটা কেমন হয়? এইটা ধরো পৃথিবী যদি মনে করি আমি, এখানটায় যদি চাঁদ হয়, এখানটায় যদি সূর্য হয়, তাহলে এটা কত ডিগ্রি কোণ অবস্থান করছে বলো তো? দেখো চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থান করে? তাহলে এটা 90 ডিগ্রি কোণে অবস্থান যদি করে, তাহলে এই মরা কোটাল লক্ষ্য করা যায়। বোঝা গেল সবার? তাহলে আমি আরেকটু একবার বলে দিই। জোয়ার ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কত? প্রায় 6 ঘন্টা। শীতল ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। দক্ষিণ নিরক্ষীয় স্রোত কোথায় দেখা যায়? মানে ব্রাজিল স্রোত থেকে সৃষ্টি হয়েছে কোন স্রোত? দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে।
শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয় কোথায়? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। মরাকটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন স্থানে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। মনে থাকবে সবার? ভেরি গুড। এবার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে দেখো, সেই প্রশ্নগুলো একটু সবাই দেখো। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? হিমপ্রাচীর রয়েছে, হিমশৈল রয়েছে, হিমানী সম্প্রপাত রয়েছে, আর হিম গুল্ম রয়েছে। কি হবে তাহলে? উষ্ণ স্রোত এবং শীতল স্রোত কোন স্থানে যদি মিলিত হয়, এবং দুটো স্থানে মিলিত হলে কি হয়? দুদিকে জলের রং কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়, পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে দুদিকে দুরকম জলের অবস্থান লক্ষ্য করা যায়। হিমপ্রাচীর হবে সেটা। হিমশৈল কি উষ্ণ শীতল সমুদ্রস্থলে মিলিত স্থানে হয়? হয় না, কারণ এটা বরফের একটা চাই। হিমবাহযুক্ত অঞ্চলে বরফের বিশাল বিশাল চাইকে হিমশৈল বলে। হিমানী সম্প্রপাত হচ্ছে হিমবাহযুক্ত অঞ্চলে যখন বরফের ধস নামে, সেটা হিমানী সম্প্রপাত বলা হয়। তাহলে সঠিক উত্তর আমার কি হচ্ছে? হিম প্রাচীর। মনে থাকবে? খুব ভালো। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে কোন কারণের উপরে? বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নচড়া, সবকটি প্রযোজ্য। তোমাদের কি মনে হচ্ছে বলো, এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে? দেখো, বায়ু প্রবাহের জন্য কিন্তু সমুদ্র স্রোত অবশ্যই সৃষ্টি হয়। পৃথিবীর পরিক্রমণ, পৃথিবীর আবর্তনের ফলে হয়। মগ্নচড়া, যেটা মগ্নচড়ার কারণে কিন্তু সমুদ্র সৃষ্টি হয় না। সমুদ্র স্রোতের কারণে শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের মিলনস্থলে কিন্তু এই মগ্নচড়া সৃষ্টি হতে দেখা যায়, তাই না? সেই জন্য এখানে সঠিক উত্তরটি কোনটা হবে? সঠিক উত্তর হবে বায়ু প্রবাহ। যেই সমুদ্র স্রোত এই বায়ু প্রবাহের ওপরই কিন্তু নির্ভর করে, কারণ বায়ুর গতিবেগ যত হবে তার উপরে নির্ভর করে সমুদ্র স্রোত কিন্তু নির্ভর করে। কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান কত? যেটা আমরা এই প্রশ্নটা আগেও একবার পড়লাম, যে কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান। একটা অপশন 2 ঘন্টার বেশি, 6 ঘন্টার বেশি, 4 ঘন্টার বেশি, 8 ঘন্টার বেশি। তার মানে আমরা কত বলেছিলাম? ভেরি গুড, 6 ঘন্টা 12 মিনিট, সেই জন্য 6 ঘন্টার বেশি। তাহলে উত্তর আমার কি হচ্ছে? 6 ঘন্টার বেশি। এটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে এবার কি আছে? পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? সিজিগি, পেরিজি, অ্যাপোজি আর অপসুর। আচ্ছা, এখানে যে চারটি অপশন দিয়ে, চারটি অপশন সম্পর্কে তোমরা সবাই একটু বলো দেখি, তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। যেটা হচ্ছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা, কি বলছে? প্রথমে অপশন দিয়েছে সিজিগি। সিজিগি জিনিসটা কি একটু বলো তো? চন্দ্র, সূর্য এবং পৃথিবীর প্রত্যেকটাই যদি একটা নির্দিষ্ট সরল রেখায় অবস্থান করে বা অবস্থান করতে দেখা যায়, সেই অবস্থানকে বলা হয় সিজিগি, তাই তো? পেরিজি, পেরিজি কি? পেরিজি হচ্ছে আর অ্যাপোজি হচ্ছে চাঁদের সঙ্গে পৃথিবীর যখন কোনো সময় দূরত্ব বৃদ্ধি পায়, কোনো সময় দূরত্ব হ্রাস পায়। তাহলে যে সময় দূরত্ব সর্বাধিক হয়, অর্থাৎ প্রায় যেটা হয় 4,07,000 কিলোমিটার, অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব অবস্থান করতে দেখা যায়। আর পেরিজির সময় কত হয়? 3,56,000 কিলোমিটার, তাই তো? চাঁদ এবং পৃথিবীর দূরত্ব দাঁড়ায়। অপসূর অবস্থা
কোনটা হয়? অপসূর কার সঙ্গে কার হয়? অপসূর সূর্যের সাথে পৃথিবীর, তাই তো? সূর্যের সাথে পৃথিবীর যখন হয় তখন সেটাকে বলা হয় অপসূর অবস্থান, অর্থাৎ 15,20,00,000 কিলোমিটার যে দূরত্ব সেটাকে অপসূর অবস্থান বলা হয়। তাহলে এখান থেকে সঠিক উত্তর আমরা কোনটা পাচ্ছি? অ্যাপোজি, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? আচ্ছা, তারপরের প্রশ্ন বলা হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? আমরা একটা জানলাম, পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব হলে তাকে কি বলা হয়? অ্যাপোজি বলা হয়। এই অ্যাপোজি আমরা সঠিক উত্তর আগেরটায় বেছে নিয়েছি। পরেরটায় বলা হচ্ছে ভরা কোটাল, মরা কোটাল, পেরিজি জোয়ার আর অ্যাপোজি জোয়ার। তাহলে অ্যাপোজি যদি সর্বাধিক দূরত্ব হয়, পেরিজি হবে সর্বনিম্ন দূরত্ব। তাহলে আমরা এখানকার সঠিক উত্তরটি হবে পেরিজি জোয়ার। বোঝা গেল সবার? খুব ভালো। তাহলে একবার বলে দিই আমি, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? হিমপ্রাচীর বলা হয়। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহের উপরে। কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান 6 ঘন্টার বেশি। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে অ্যাপোজি বলা হয়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় পেরিজি জোয়ার। আচ্ছা, এবার বলা হচ্ছে পৃথিবীর মোট আয়তনে জলভাগ কত শতাংশ জলভাগ দ্বারা আবৃত? তাহলে আমরা জানি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাহলে 71% এটা হচ্ছে সঠিক উত্তর, তাই তো? খুব ভালো। বেরিং স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? বেরিং স্রোত মনে করো কোন সাগরে প্রবাহিত হয়? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কুমেরু মহাসাগর। তোমাদের কোনটা মনে হচ্ছে সঠিক? আমাদের বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তর কি হচ্ছে? প্রশান্ত মহাসাগর। দেখো, এই স্রোত কোন অংশে প্রবাহিত হয় সেটা কিন্তু ম্যাপ দেখে তোমাদেরকে আমি যেমন ভাবে বলেছি সেইভাবেই তোমরা যদি মনে রাখো তাহলেই কিন্তু মনে রাখা যাবে যে কোন স্রোতটি কোন নির্দিষ্ট মহাসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ক্যানারি স্রোত একটি উষ্ণ স্রোত, শীতল স্রোত, অতি উষ্ণ স্রোত, অতি শীতল স্রোত। তাহলে ক্যানারি স্রোত কিসের উদাহরণ? ক্যানারি স্রোত হচ্ছে শীতল স্রোতের উদাহরণ। ঠিক আছে? একদম তোমরা সঠিক উত্তর বলেছো, শীতল স্রোতের উদাহরণ হচ্ছে এই ক্যানারি স্রোত। অধিক লবণাক্ত জল পৃষ্ঠপ্রবাহ, বহিঃপ্রবাহ, অন্তঃপ্রবাহ আর মধ্যম স্রোত রূপে প্রবাহিত হয়। যার লবণতার পরিমাণ যখন অনেকটা বেশি হয়ে যাচ্ছে তখন ঘনত্বের মাত্রা বেশি হয়ে যাচ্ছে। আর জল ঘনত্ব বা ভারী হলে কি হবে? জলের ভার বেশি হলে তখন জল নিচ দিয়ে প্রবাহিত হবে। যদি নিচ দিয়ে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা কি স্রোত রূপে চিনি? অন্তঃস্রোত রূপে চিহ্নিত করতে পারি, তাই তো? সেটা অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হতে দেখা যায়। বোঝা গেল? শৈবাল সাগর, এটা খুব ভালো একটা প্রশ্ন। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কুমেরু মহাসাগর। হ্যাঁ বলো, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। এটাই হচ্ছে সঠিক উত্তর। শৈবাল সাগর সেটা আটলান্টিক মহাসাগরে তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে শৈবাল সাগর যেটা উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যে স্থানে মিলিত হয়
সেইখানে উষ্ণ স্রোতের সঙ্গে যখন শীতল স্রোত মিলিত হচ্ছে, আর শীতল স্রোতের সঙ্গে তখন কি আসছে? হিমশৈল, তাই না? এই ছোট্ট ছোট্ট ভেসে আসা হিমশৈলগুলো গরম স্রোতের সাথে এসে গলে যাচ্ছে। আর এই হিমশৈলের সঙ্গে যে নুড়ি, কাঁকড়, পলি, বালি, সেগুলো যখন ধীরে 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 সমুদ্র তলদেশে জমতে জমতে একটা অগভীর একটা স্থান তৈরি হয়, ঠিক আছে? এবং সেখানটায় এই যে স্থানে একটা জীবহীন একটা মরুভূমির স্থান বলা যেতে পারে সাগরের মধ্যে, সেই অংশকে বলা হচ্ছে শৈবাল সাগর, ঠিক আছে? তাহলে পৃথিবীর মোট আয়তনে জলভাগ কত দ্বারা আবৃত অংশ? 71%। বেরিং স্রোত কোথায় প্রবাহিত দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। ক্যানারি স্রোত একটি শীতল স্রোত। অধিক লবণাক্ত জল কি স্রোত রূপে প্রবাহিত হয়? অন্তঃস্রোত রূপে। আর শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। যদি মগ্নচড়া বলা হয় সেটাও কিন্তু আটলান্টিক মহাসাগরই হবে। আচ্ছা, এবার পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নাও। সবাই খাতায় লিখে নিচ্ছ তো এগুলো? খুব ভালো। কেন্দ্রাতিক বলের প্রভাবে কোন জোয়ার হয়? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা জোয়ার, মরা জোয়ার। ভালো করে আগে বোঝো যে জোয়ার ভাটার জন্য জোয়ার ভাটার সৃষ্টি হয় কোন দুটি কারণের জন্য? জোয়ার ভাটার সৃষ্টি হতে দেখা যায় দুটি কারণে, যেটা চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি, চাঁদ বা সূর্যের আকর্ষণ শক্তি, আরেকটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের দ্বারা। তাহলে যে স্থানে চাঁদের সামনে আসে চাঁদের আকর্ষণ বল বেশি হওয়ার জন্য সেখানে কি হয়? মুখ্য জোয়ার। তার বিপরীত স্থানে অর্থাৎ 80 ডিগ্রি দূরত্বে সেখানটাতে চাঁদের আকর্ষণ বল কম কাজ করায় সেখানে পৃথিবীর কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী বল বেশি কাজ করে, সেইখানে হয় গৌণ জোয়ার। তাহলে কেন্দ্রাতিক বলের প্রভাবে কি হচ্ছে? গৌণ জোয়ার সৃষ্টি হচ্ছে। বোঝা গেল? মরা কোটালের সময় পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে? দেখো আমরা এটা জেনে এসেছি, কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে। মরা জোয়ার সৃষ্টি হয় কোন তিথিতে? দেখো ভরা জোয়ার, এই ভরা জোয়ারের কিন্তু দুটো তিথি রয়েছে, একটা পূর্ণিমা তিথি আর একটা অমাবস্যা তিথি। এই ভরা জোয়ার মরা জোয়ার পূর্ণিমা তিথিতে একটা লক্ষ্য করা, অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে মরা জোয়ার যখন হয় তখন সাধারণ অপেক্ষা সমুদ্রের জল একটু কম ফুলে ওঠে। সেটা কখন হয়? দেখো অমাবস্যাতে সব থেকে বেশি জল ফুলে ওঠে, পূর্ণিমাতে তার থেকে একটু কম, আর মরা জোয়ারের সময় আরো কম হয়। সেটা কোন তিথি? শুক্লপক্ষের অষ্টমীতে এই মরা জোয়ার হতে দেখা যায়। গ্র্যান্ড ব্যাংক যে জন্য বিখ্যাত তা হলো মৎস্য, শৈবাল, আগাছা, সামুদ্রিক প্রাণী আহরণ। গ্র্যান্ড ব্যাংক এটা পৃথিবীর সব থেকে বৃহত্তম একটা মগ্নচড়া। গ্র্যান্ড ব্যাংক কোথায়, এটা কিসের জন্য বিখ্যাত? এটা কিন্তু একদম ঠিক বলেছো, মৎস্য আহরণের জন্য বেশি পরিমাণে বিখ্যাত। দ্বিতীয় কারণ যদি হয় সেটা হচ্ছে খনিজ সম্পদ উত্তোলন, তাই তো? আচ্ছা, চাঁদ অপেক্ষা সূর্যের ভর কত গুণ বেশি? চাঁদ অপেক্ষা সূর্যের ভর মানে সূর্যের, এটা কিন্তু আকর্ষণ বল ভরের কথা বলা হয়েছে, আকর্ষণ বলের কথা বলা হয়েছে। কারণ সূর্য পৃথিবীর উপর তার একটা কেন্দ্রমুখী মানে আকর্ষণ বল কাজ করে, মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে। তো চাঁদ অপেক্ষা তার আয়তনও যেহেতু বেশি, ভরও অনেকটা বেশি হবে। কত গুণ বেশি? 255 গুণ বেশি, ঠিক আছে? এল নিনো দেখা যায় কোন মহাসাগরে? কোথায় দেখা যায় এল নিনো বলো তো? একদম ঠিক বলেছো, প্রশান্ত মহাসাগরেই কিন্তু এল নিনো দেখতে পাওয়া যায়, যেটা আমাদের ভারতবর্ষের উপরে খুব বাজে একটা প্রভাব বিস্তার করে। খরার সৃষ্টি হয়,
সব মাঠঘাট শুকিয়ে যায়, অনাবৃষ্টি লক্ষ্য করা যায়, প্রচণ্ড গরমের পরিমাণ বাড়তে থাকে। তো এরকম আমরা লক্ষ্য করতে পারি বা দেখেছি। ঠিক আছে, তাহলে এখানে একটু বলে দিই, কেন্দ্রাতিক বলের প্রভাবে কি জোয়ার হয়? গৌণ জোয়ার। মরা কটালের সময় পৃথিবী ও চাঁদ 90 ডিগ্রি কোণে থাকে। মরা জোয়ার সৃষ্টি হয় শুক্লপক্ষের অষ্টমীতে। গ্র্যান্ড ব্যাংক যে জন্য বিখ্যাত সেটা হলো মৎস্য আহরণ। চাঁদ অপেক্ষা সূর্যের ভর 255 গুণ বেশি। এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এই অংশে স্তম্ভ যেটা রয়েছে, স্তম্ভ মেলানোটা দেখব। প্রশ্নটা আগে দেখে নিই। কুরেশীয় স্রোত, আচ্ছা আমি একসঙ্গে বলে দিই উত্তরটা, সুবিধা হবে আমাদের। কুরেশীয় স্রোত, দেখো এখানে ডান দিকে বিভিন্ন উপকূলের নাম বলেছে। বলতো কুরেশীয় স্রোত কোন উপকূলে লক্ষ্য করা যায়? এখানে গ্রিনল্যান্ড উপকূল বলেছে, জাপান উপকূল বলেছে, আর বলেছে পর্তুগাল উপকূল, যুক্তরাষ্ট্র উপকূল, পেরু উপকূল। ঠিক আছে, তাহলে কুরেশীয় স্রোত সঠিক উত্তর হবে জাপান উপকূলে, জাপানেই লক্ষ্য করা যায়, জাপানের কাছাকাছি অংশে। তাহলে একটা অপশন আমাদের থেকে চলে গেল, জাপান উপকূল। ইরমিঙ্গা স্রোত একটু অন্যরকম নাম, ইরমিঙ্গা স্রোত কোথায় দেখা যায়? এটা দেখা যায় গ্রিনল্যান্ড উপকূলে। তাহলে আরো একটি অপশন আমাদের থেকে চলে গেল, একদম সঠিক উত্তর বলেছ। ক্যানারি স্রোত, আমরা ক্যানারি স্রোত একটু আগে জানলাম। শীতল স্রোত একটি কোথায় লক্ষ্য করা যায়? ইউরোপের ঠিক ওই দক্ষিণ পশ্চিম অংশে, পর্তুগাল উপকূলে। আরো একটি অপশন আমাদের থেকে চলে গেল। হামবোল্ট স্রোত কোথায় দেখা যায়? হামবোল্ট স্রোত, আর দুটো অপশন রয়েছে, একটা পেরু আর একটা যুক্তরাষ্ট্র। তোমরা যদি একটু কনফিউজড হয়, আরো একটি প্রশ্ন দেখতে পারো, উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত হচ্ছে যুক্তরাষ্ট্র উপকূলে, মানে আমেরিকার কাছাকাছি অংশে। আর হামবোল্ট স্রোত বাকি থাকলো পেরু উপকূল একটাই, তাহলে এটা হামবোল্ট স্রোত পেরু, আর উপসাগরীয় স্রোত যুক্তরাষ্ট্রীয় উপকূল। বোঝা গেল তো? আরো একবার বলে দিই, কুরেশীয় স্রোত জাপান উপকূল, ইরমিঙ্গা স্রোত গ্রিনল্যান্ড উপকূল, ক্যানারি স্রোত পর্তুগাল উপকূল, হামবোল্ট স্রোত পেরু উপকূল, আর উপসাগরীয় স্রোত যুক্তরাষ্ট্র উপকূলে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা আবার আচ্ছা এই অংশে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে বাঁদিক আর ডান দিক উষ্ণ স্রোত এখানে বাণিজ্যিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। ফেরেলের সূত্র, লবণতার পরিমাণ হ্রাস, এল নিনো, এগুলো বলা হচ্ছে। তাহলে এখানে উষ্ণ স্রোতের সাথে সব থেকে বেশি ম্যাচ করছে কোনটা? এল নিনো হচ্ছে একটা উষ্ণ স্রোত, এল নিনো, তাই তো নাকি? না শীতল স্রোত, এল নিনো হচ্ছে একটি উষ্ণ স্রোত। বরফের গলন হলে এখানে কি পরিবর্তন হয়? বরফের গলন হলে কি হয়? জলের পরিমাণ বৃদ্ধি পাবে। জলের পরিমাণ বৃদ্ধি পেলে কোনো একটা জায়গায় যদি অতিরিক্ত লবণতা থাকে, তাহলে লবণের পরিমাণটা কি হবে? হ্রাস পেয়ে যাবে। আমাদের তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায়, জল দিলে কি হয়? লবণ বেশ খানিকটা কমে যায়, তাই না? তাহলে লবণতার পরিমাণ হ্রাস পেয়ে যাচ্ছে। আচ্ছা, কোরিওলিস বল কিসের সাথে কাজ করে? কোরিওলিস বল একদম সহজ, ফেরেলের সূত্র অনুসারে কোরিওলিস বল ফেরেলের সূত্রের সাথে সম্পর্কযুক্ত। মগ্নচড়া, মগ্নচড়া কিসের উপর নির্ভরশীল? মগ্নচড়া একদম ঠিক বাণিজ্যিকভাবে বেশ গুরুত্বপূর্ণ, যেটি মৎস্য আহরণের জন্য, খনিজ সম্পদ উত্তোলনের জন্য, তাই তো? আচ্ছা, এই গেল আমাদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা আজকের দিনের মতো। ঠিক আছে, তো আজকের দিনের যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই আরেকবার দেখে নেবে। তোমাদের তো সবাই খাতায় লিখে নিয়েছো, পড়ে নেবে। পরের দিন আমি তোমাদের এখান থেকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে নেব, যে তোমরা জেনে এসেছো কি বুঝে এসেছো। আর এই অংশ থেকে, এই অধ্যায় থেকে আরো যে অনুশীলনী রয়েছে,
শূন্যস্থান পূরণ, দু এক কথায় উত্তর দাও, সত্য এবং মিথ্যা, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরেকটু আলোচনা করে নেব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।